Page 132. Heading Group D, Unit 1. Ancient, Medieval and Pre-Independent Period of Indian Education System. নিচে হেডিং মধ্যযুগের শিক্ষা ব্যবস্থা চ্যাপ্টার 1.2 এডুকেশন সিস্টেম অফ মেডিভেল পিরিয়ড। ডান দিকে কয়েকটি কোট দেওয়া রয়েছে যেগুলি পড়ে শোনাচ্ছি। প্রথম কোটটি, The purpose of education is to warm the heart and to cultivate an undivided heart, one that embraces all sentient beings. By Dalai Lama. দ্বিতীয়টি, Education is the most powerful weapon which you can use to change the world. By A.L. Ghazali. Ghazali, G-H-A-Z-A-L-I. Third, the goal of Islamic education is to nurture the individual in faith, character and knowledge, integrating both spiritual and worldly dimensions. By Shah Walilullah Dehlavi. Shah, S-H-A-H, Walilullah, W-A-L-I-U-L-L-A-H, Dehlavi, D-E-H-L-A-W-I. Fourth quote, Education is not limited to the mere acquisition of knowledge. It is a comprehensive process that includes the cultivation of character and the development of moral values. By Ibn Khaldun. Ibn I-B-N Khaldun, K-H-A-L-D-U-N. 5. Islamic education is a holistic approach to learning that integrates spiritual growth with intellectual and practical knowledge, aiming to create well-rounded individuals. By Imam Ghazali. Imam, I-M-A-M, Ghazali, G-H-A-Z-A-L-I. হেডিং বিষয় সংক্ষেপ। নিচে এই অধ্যায়টির বিষয়গুলি সংক্ষেপে দেওয়া হলো। 1. মধ্যযুগের শিক্ষা বা ইসলামী শিক্ষা। দীর্ঘ সময়ব্যাপী মধ্যযুগ বা ইসলামী যুগে শিক্ষার ইতিহাস একই সঙ্গে ভাঙা ও গড়ার ইতিহাস। এ সময় একদিকে যেমন ধর্মীয় গোঁড়ামি, রাজরোষ ইত্যাদির কারণে ভারতের প্রাচীন শিক্ষা ব্যবস্থা ক্ষয়প্রাপ্ত হতে থাকে, অন্যদিকে তেমনি ইসলাম ধর্ম প্রচার এবং ইসলামী সংস্কৃতির বিকাশ ঘটানোর জন্য রাজানুকূল্যে ভারতবর্ষে ইসলামী শিক্ষা ব্যবস্থা শক্তিশালী হয়ে ওঠে। শিক্ষা ক্ষেত্রে এই পরিবর্তনকে বুঝতে হলে ইসলামী শিক্ষার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে জানতে হবে। 2. মধ্যযুগীয় বা ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য। মধ্যযুগের শিক্ষার বৈশিষ্ট্যাবলী প্রসঙ্গে যে বিষয়গুলি অন্তর্ভুক্ত করা যায় সেগুলি হল: 1. শিক্ষার লক্ষ্য। 2. পাঠক্রম। 3. ধর্মীয় আচার অনুষ্ঠান। 4. শিক্ষা প্রতিষ্ঠান। 5. শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক। 6. শিক্ষা দান পদ্ধতি। 7. শৃঙ্খলা। 8. শিক্ষার সুযোগ। 9. নারী শিক্ষা। 10. মূল্যায়ন পদ্ধতি ও ডিগ্রি প্রদান ইত্যাদি। 3. মধ্যযুগে ইসলামী শিক্ষার সুবিধা ও অসুবিধা। সুবিধা: 1. স্বল্প ব্যয়ে শিক্ষা। 2. নৈতিক শিক্ষা। 3. বাস্তব জীবনের উপযোগী শিক্ষা। 4. বৈচিত্র্যপূর্ণ পাঠক্রম। 5. শৃঙ্খলা। 6. শিক্ষার প্রসার। 7. ইতিহাস ও সাহিত্যের অগ্রগতি। 8. ধর্ম নিরপেক্ষ ও ধর্মীয় শিক্ষার সমন্বয়। অসুবিধা: 1. গণশিক্ষার অভাব।
2 হিন্দুদের শিক্ষার প্রতি অবহেলা, 3 মাতৃভাষার প্রতি অবহেলা, 4 নারী শিক্ষার প্রতি অবহেলা, 5 সময়ের অপচয়, 6 অনুপযুক্ত পাঠ্যক্রম, 7 কঠোর শাস্তি, 8 শিক্ষা প্রতিষ্ঠানের অনিশ্চয়তা, 9 বিশ্ববিদ্যালয়ের অভাব, 10 যুদ্ধ বিগ্রহ। 4 মধ্যযুগে সুলতানি আমলের শিক্ষা। মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনে শিক্ষাকে একটি পবিত্র কর্তব্য বলে বর্ণনা করা হয়েছে। সেই কারণে মুসলমান শাসকদের আমলে ভারতবর্ষে যে মুসলিম শিক্ষার প্রসার ঘটবে এটা খুবই স্বাভাবিক। মধ্যযুগের মুসলিম শিক্ষার ইতিহাসকে সুলতানি আমলের শিক্ষা এবং মোগল আমলের শিক্ষা এই দুই ভাগে ভাগ করা যেতে পারে। ভারতবর্ষের ইতিহাসে সুলতানি আমল দ্বাদশ শতাব্দীর শেষ ভাগ থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত প্রসারিত। তবে সত্যিকারের মুসলিম অভিযান এদেশে শুরু হয় দ্বাদশ শতাব্দীর বহু পূর্বে গজনির সুলতান মাহমুদের ভারত আক্রমণের পর থেকে। 5 মধ্যযুগে মোগল আমলের শিক্ষা। ভারতবর্ষে তুর্ক আফগান শাসনের অবসানের পর মোগল শাসন ব্যবস্থার গোড়াপত্তন ঘটে। মোগল আমলে ভারতে ইসলামীয় শিক্ষার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাস্ত করে বাবর এদেশে মোগল সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মধ্যযুগে ভারতে ইসলামিক শিক্ষার ইতিহাসে মোগল আমল হল সর্বাপেক্ষা গৌরবময় যুগ। 6 মধ্যযুগে হিন্দু শিক্ষা। ধর্মীয় কারণে মধ্যযুগে হিন্দু শিক্ষা কিছুটা রক্ষণশীল ও সংকীর্ণ হয়ে পড়লেও তার লক্ষ্য, পাঠ্যক্রম, পদ্ধতি ইত্যাদির ব্যাপারে সে তার প্রাচীন ঐতিহ্যকে অনেকখানি বজায় রাখতে সমর্থ হয়েছিল। পেজ 133। এই পৃষ্ঠায় মধ্যযুগের শিক্ষা ব্যবস্থার উপরে একটি ছক বা চার্ট দেওয়া রয়েছে। প্রথমে একটি গোলাকার ক্ষেত্রের মধ্যে লেখা রয়েছে মধ্যযুগের শিক্ষা ব্যবস্থা, নিচে এডুকেশন সিস্টেম অফ মেডিভেল পিরিয়ড। এর থেকে মূল তিনটি বিষয় তিন দিকে দেখানো হয়েছে। প্রথমটি বৈশিষ্ট্য, দ্বিতীয়টি সুবিধা এবং তৃতীয়টি অসুবিধা। প্রথম ভাগ বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলিকে 10টি ভাগে ভাগ করে দেখানো হয়েছে। প্রথমটি, শিক্ষার লক্ষ্য ছিল ধর্মীয় কর্তব্য পালন, সামাজিক ঐক্য বজায় রাখা, শিক্ষার্থীর বিকাশ সাধন ও তাদের নৈতিক ও জাগতিক মান উন্নত করা। 2 প্রাথমিক শিক্ষায় শিক্ষার্থীদের কোরআনের নির্বাচিত অংশ থেকে পাঠ মুখস্থ করানো হতো এবং লেখা অভ্যাস করানো হতো। 3 মাধ্যমিক শিক্ষায় শিক্ষার্থীদের ধর্মতত্ত্ব ও কোরআন পাঠ, কোরআনের ব্যাখ্যা, হযরত মুহাম্মদের বাণী আলোচনা, ইসলামীয় আইন, হাদিস ইত্যাদি পাঠ করানো হতো। ধর্মনিরপেক্ষ শিক্ষায় সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, চিকিৎসাশাস্ত্র, কৃষিবিদ্যা, নীতিবিদ্যা, দর্শন, প্রাকৃতিক বিজ্ঞান পাঠ করানো হতো। 4 ধর্মীয় আচার অনুষ্ঠান, মক্তব অনুষ্ঠান বা বিসমিল্লার অনুষ্ঠান অনুষ্ঠিত হতো। 5 শিক্ষা প্রতিষ্ঠান, 1 গৃহশিক্ষা, 2 মক্তব প্রাথমিক শিক্ষা, 3 মাদ্রাসা মাধ্যমিক শিক্ষা, 4 উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান। 6 শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক ছিল অত্যন্ত গভীর ও মধুর। 7 মক্তব ও মাদ্রাসায় কঠোর শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা রক্ষা করা হতো। 8 মক্তব সকল শিক্ষার্থীর জন্য হলেও মাদ্রাসাতে মধ্যবিত্ত ও উচ্চবিত্তদের পাঠ গ্রহণের সুযোগ মিলত। 9 নারী শিক্ষা সংকুচিত ছিল।
হিন্দু নারীদের শিক্ষা যথেষ্ট বাধাপ্রাপ্ত হয়। 10. শিক্ষা শেষে মধ্যযুগে ধর্মের ক্ষেত্রে আলিম, আইন শিক্ষায় ফাজিল এবং সাহিত্যে কাবিল উপাধি প্রদান করা হতো। মধ্যযুগের শিক্ষা ব্যবস্থার দ্বিতীয় ভাগ সুবিধা। এগুলিকেও কয়েকটি ভাগ করে দেখানো হয়েছে। প্রথমটি স্বল্প ব্যয়ে শিক্ষা, দ্বিতীয় নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব, তৃতীয় বাস্তব জীবনের উপযোগী শিক্ষা, চতুর্থ বৈচিত্র্যপূর্ণ পাঠ্যক্রম, পঞ্চম কঠোর শৃঙ্খলা বজায় থাকত, ষষ্ঠ ধর্মনিরপেক্ষ ও ধর্মীয় শিক্ষার প্রাধান্য, সপ্তম ইতিহাস ও সাহিত্যের অগ্রগতি। মধ্যযুগের শিক্ষা ব্যবস্থার তৃতীয় ভাগ অসুবিধা। অসুবিধাগুলিকেও 7টি ভাগে তুলে ধরা হয়েছে। প্রথম গণশিক্ষার অভাব, দ্বিতীয় হিন্দুদের শিক্ষার প্রতি অবহেলা, তৃতীয় মাতৃভাষার প্রতি অবহেলা, চতুর্থ নারী শিক্ষার প্রতি অবহেলা, পঞ্চম অনুপযুক্ত পাঠ্যক্রম, ষষ্ঠ সামান্য কারণেও কঠোর শাস্তি দান, সপ্তম বিশ্ববিদ্যালয়ের অভাব। পেজ 134। হেডিং বর্ণনাধর্মী প্রশ্ন। ডান দিকে মার্কস 10। প্রশ্ন 1, ইসলামীয় শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, অথবা ভারতে মধ্যযুগীয় শিক্ষার 5টি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। হেডিং ইসলামীয় শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ। দ্বাদশ শতকের শুরুতে ভারতবর্ষে বহুবার মুসলিম শাসকদের আক্রমণ ঘটে। ক্রমাগত মুসলিম আক্রমণের ফলে প্রাচীন হিন্দু যুগের অবসান হয় এবং ধীরে ধীরে মুসলিম শাসকরা ভারতবর্ষে চিরস্থায়ী শাসন ব্যবস্থা গড়ে তোলে। তাদের প্রভাবে ভাষা, সংস্কৃতি এবং ধর্মে বিভিন্ন পরিবর্তন আসে। নিচে ইসলামীয় শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি তুলে ধরা হয়েছে একটি ছকের সাহায্যে। এর কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি হেক্সাগোনাল জায়গা, যেখানে লেখা রয়েছে ইসলামীয় শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ। এর চারিদিকে ছোট ছোট গোল বৃত্তের ভেতরে বৃত্তাকারে বৈশিষ্ট্যগুলি তুলে ধরা হয়েছে। প্রথম লক্ষ্য, দ্বিতীয় সংগঠন, তৃতীয় পাঠ্যক্রম, চতুর্থ পৃষ্ঠপোষকতা, পঞ্চম শৃঙ্খলা, ষষ্ঠ শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক, সপ্তম পরীক্ষা ব্যবস্থা, অষ্টম শিক্ষার মাধ্যম, নবম সামরিক শিক্ষা, দশম ডিগ্রি প্রদান, একাদশ শিক্ষার সুযোগ, দ্বাদশ নারী শিক্ষা। মূল পাঠ কন্টিনিউড। মুসলিম প্রভাবিত যুগকে মধ্যযুগ বা ইসলামীয় সভ্যতার যুগ বলা হয়। মুসলিম যুগের বা মধ্যযুগীয় শিক্ষার বৈশিষ্ট্যগুলি হল: 1. লক্ষ্য। এই শিক্ষার প্রধান উদ্দেশ্য ছিল শিক্ষার্থীর নৈতিক এবং জাগতিক জীবনের মান উন্নয়ন। ইসলাম ধর্মের আদর্শ এবং পবিত্র কোরআনের নির্দেশ অনুযায়ী চরিত্রবান ও ধার্মিক মানুষ সৃষ্টি করাই ছিল এই শিক্ষার প্রধান লক্ষ্য। এই শিক্ষায় কোনোরূপ বর্ণবৈষম্য ছিল না, তবে নারী শিক্ষা ছিল অবহেলিত। 2. সংগঠন। মুসলিম শিক্ষায় বিভিন্ন স্তরের শিক্ষার জন্য বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান ছিল। প্রাথমিক শিক্ষার জন্য মক্তব এবং উচ্চশিক্ষার জন্য মাদ্রাসা গড়ে তোলা হতো। 3. পাঠ্যক্রম। ধর্মীয় শিক্ষার মধ্যে ছিল কোরআন, মুহাম্মদের বাণী, ইসলামীয় ইতিহাস ইত্যাদি। এছাড়া আরবি সাহিত্য, ব্যাকরণ, ইতিহাস, দর্শন, গণিত, ভূগোল, অর্থনীতি, রাজনীতি প্রভৃতি বিষয়েও পাঠদান করা হতো। 4. পৃষ্ঠপোষকতা। মুসলিম শাসকগণ মক্তব এবং মাদ্রাসার সমস্ত খরচ বহন করতেন এবং বহু ক্ষেত্রে শিক্ষার্থীদের বৃত্তিও দিতেন। 5. শৃঙ্খলা। মুসলিম যুগে শিক্ষকরা খুব একটা সম্মান পেতেন না। সব সময়ই শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা লেগে থাকত। শিক্ষার্থীদের দৈহিক শাস্তি প্রদানের ব্যবস্থা ছিল। 6. শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক।
উচ্চশিক্ষার প্রতিষ্ঠান মাদ্রাসাগুলি ছিল আবাসিক। আবাসিক বিদ্যালয়ে প্রতিনিয়ত পারস্পরিক সান্নিধ্য লাভের ফলে শিষ্যের জীবনধারার ওপর গুরুর প্রভাব প্রতিফলিত হতো। হিন্দু শিক্ষা ব্যবস্থার মতো গুরু সেবাকে এক্ষেত্রেও শিষ্যের অবশ্য কর্তব্য বলে মনে করা হতো। সৎ চরিত্র শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর পিতাপুত্রের সম্পর্কের ভিত্তিতে নৈতিক জীবন উন্নত হতো। 7. পরীক্ষা ব্যবস্থা। সেই সময় আধুনিক যুগের মতো পরীক্ষা ব্যবস্থা প্রচলিত ছিল না, কিন্তু ক্রমিক মূল্যায়ন ব্যবস্থার প্রচলন ছিল। 8. শিক্ষার মাধ্যম। শিক্ষায় মাতৃভাষাকে অবহেলা করা হতো। মাতৃভাষার পরিবর্তে ফার্সি ও আরবি ভাষা চর্চা করা হতো। 9. সামরিক শিক্ষা। মুসলিম যুগে শিক্ষার্থীদের সামরিক শিক্ষা দেওয়া হতো। মূলত হিন্দু রাজাদের ওপর কর্তৃত্ব করার জন্য সামরিক শিক্ষা ছিল বাধ্যতামূলক। 10. ডিগ্রি প্রদান। শিক্ষা শেষে ডিগ্রি দানের ব্যবস্থা ছিল। যারা ধর্মের ক্ষেত্রে বিশেষ জ্ঞান অর্জন করত তাদের আলিম উপাধি, যারা যুক্তি শিক্ষায় বিশেষ জ্ঞান অর্জন করত তাদের ফাজিল উপাধি এবং সাহিত্যে বিশেষ পারদর্শীদের কাবিল উপাধি দেওয়া হতো। 11. শিক্ষার সুযোগ। মুসলিম যুগে বিশ্ববিদ্যালয়ের খুবই অভাব ছিল। হিন্দুরা তেমনভাবে শিক্ষার সুযোগ পেত না। মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত মুসলিমরাই শিক্ষার সুযোগ পেত। 12. নারী শিক্ষা। মুসলিম যুগে পর্দা প্রথা চালু হলেও নারী শিক্ষার প্রচলন ছিল। নির্দিষ্ট বয়স পর্যন্ত ছেলে মেয়ে একসঙ্গে পড়লেও একটি বয়সের পর মেয়েদের শিক্ষা বন্ধ করে দেওয়া হতো। কেবল অভিজাত পরিবারের মেয়েরাই গৃহে শিক্ষালাভের সুযোগ পেত। প্রশ্ন 2. মুসলিম যুগে শিক্ষার সুবিধাগুলি কী ছিল? উত্তর: মুসলিম যুগে শিক্ষার সুবিধা। মুসলিম যুগে শিক্ষার ক্ষেত্রে যে ইতিবাচক দিকগুলি বা সুবিধাগুলি লক্ষ্য করা গিয়েছিল সেগুলি উল্লেখ করা হলো। 1. অবৈতনিক। মুসলিম শিক্ষা ছিল অবৈতনিক। 2. বাধ্যতামূলক। ছেলেদের ক্ষেত্রে এই শিক্ষা ছিল বাধ্যতামূলক। 3. সমন্বয়কারী। ধর্মীয় মূল্যবোধের ওপরে পাঠ দান করা হলেও ওই শিক্ষা ব্যবস্থায় পার্থিব চাহিদার সঙ্গে শিক্ষার সমন্বয় ঘটানো হতো। 4. বাস্তব জীবনের উপযোগী। এই যুগের শিক্ষায় শিক্ষার্থীদের বাস্তব জীবনের উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হতো। 5. পুরস্কার ও শাস্তি। মুসলিম শিক্ষা ব্যবস্থায় মেধাবী ছাত্রদের উৎসাহিত করার জন্য উপযুক্ত পুরস্কারের ব্যবস্থা করা হতো। অপরাধের জন্য শাস্তিরও ব্যবস্থা ছিল। 6. বৈচিত্র্য। এই শিক্ষা ব্যবস্থায় পাঠ্যক্রমের মধ্যে বৈচিত্র্যের সমাবেশ ঘটানো হতো। নানা ধরনের বিষয়ে শিক্ষাদানের ব্যবস্থা ছিল। পেজ 135। 7. শিক্ষা কেন্দ্র গঠন। এই সময়ে বিভিন্ন ধরনের শিক্ষাকেন্দ্র গড়ে উঠেছিল। 8. ইতিহাস চর্চা। ইতিহাস চর্চার জন্য মুসলিম শিক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হতো। 9. সাহিত্যের উন্নয়ন। সাহিত্যের উন্নয়নে মুসলিম শাসকেরা লেখকদের উৎসাহ দান করতেন। 10. শিক্ষক ছাত্র সম্পর্ক। এই যুগে শিক্ষক ছাত্রের সম্পর্ক ছিল মধুর। নিচে মুসলিম যুগে শিক্ষার সুবিধার ওপরে একটি তালিকা দেওয়া হয়েছে। এই তালিকার হেডিংয়ে লেখা রয়েছে মুসলিম যুগে শিক্ষার সুবিধা। এই সুবিধাগুলিকে 11টি ভাগে ভাগ করে নিচে দেওয়া হয়েছে। প্রথমটি অবৈতনিক, দ্বিতীয়টি বাধ্যতামূলক, তৃতীয়টি সমন্বয়কারী, চতুর্থ বাস্তব জীবনের উপযোগী, পঞ্চম পুরস্কার ও শাস্তি, ষষ্ঠ বৈচিত্র্য, সপ্তম শিক্ষাকেন্দ্র গঠন, অষ্টম ইতিহাস চর্চা, নবম সাহিত্যের উন্নয়ন, দশম শিক্ষক ছাত্র সম্পর্ক এবং একাদশ শিল্প ও সঙ্গীতের উৎকর্ষ সাধন। মূল পাঠ কন্টিনিউড। 11. শিল্প ও সঙ্গীতের উৎকর্ষ সাধন। ইসলামী যুগে শিল্প সঙ্গীতের চরম উৎকর্ষ ঘটেছিল। দক্ষিণ ভারত ব্যতীত ভারতের অন্যান্য স্থানে যে দর্শনীয় স্থাপত্য শিল্প আছে তার অধিকাংশই এই যুগে নির্মিত। প্রশ্ন 3. মুসলিম যুগে শিক্ষার অসুবিধাগুলি কী ছিল? হেডিং:
মুসলিম যুগে শিক্ষার অসুবিধা। অন্যান্য শিক্ষা ব্যবস্থার মতো ইসলামীয় শিক্ষার ক্ষেত্রেও সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও ছিল। সেগুলি হলো: 1. সর্বজনীনতার অভাব। এই শিক্ষা প্রকৃত অর্থে সর্বজনীন ছিল না। 2. হিন্দুদের অবহেলা। হিন্দুরা বেশিরভাগ ক্ষেত্রেই এই শিক্ষায় অবহেলিত হতো। 3. মাতৃভাষার অবহেলা। ইসলামীয় শিক্ষায় মাতৃভাষার ওপর গুরুত্ব দেওয়া হতো না। 4. নারী শিক্ষার অবহেলা। নারী শিক্ষাও এই শিক্ষা ব্যবস্থায় অনেকাংশে অবহেলিত ছিল। 5. অনুপযুক্ত পাঠ্যক্রম। ইসলামীয় পাঠ্যক্রম যুগোপযোগী ছিল না। 6. শিক্ষকের তদারকির অভাব। এ যুগে শিক্ষার্থীদের ওপর শিক্ষক ব্যক্তিগতভাবে খুব একটা নজর দিতেন না। 7. মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির অভাব। মুসলিম শিক্ষায় মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির অভাব ছিল। 8. দৈহিক শাস্তি প্রদানের ব্যবস্থা। এই শিক্ষায় দৈহিক শাস্তি প্রদানের ব্যবস্থা ছিল, যা কাম্য নয়। 9. লেখাপড়ায় সমন্বয়ের অভাব। লেখার সঙ্গে পড়ার সঠিক সমন্বয় সাধনের ব্যবস্থা ইসলামীয় শিক্ষায় ছিল না। 10. বিশ্ববিদ্যালয়ের অভাব। এ যুগে বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের অভাব ছিল। 11. সর্বাঙ্গীন বিকাশে অবহেলা। ইসলামীয় শিক্ষায় শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশের প্রতি ঠিকমতো নজর দেওয়া হতো না। নিচে মুসলিম যুগে শিক্ষার অসুবিধাগুলি একটি ছকের সাহায্যে তুলে ধরা হয়েছে। এই চার্টের কেন্দ্রে রয়েছে একটি হেডিং: মুসলিম যুগে শিক্ষার অসুবিধা। এটি একটি হেক্সাগোনাল ক্ষেত্রে দেওয়া রয়েছে। এটিকে কেন্দ্র করে চারিদিকে ছোট ছোট গোল বৃত্তের আকারে বা বৃত্তাকার ক্ষেত্রে অসুবিধাগুলি তুলে ধরা হয়েছে। প্রথমটি সর্বজনীনতার অভাব, দ্বিতীয় হিন্দুদের অবহেলা, তৃতীয় মাতৃভাষার অবহেলা, চতুর্থ নারী শিক্ষার অবহেলা, পঞ্চম অনুপযুক্ত পাঠ্যক্রম, ষষ্ঠ শিক্ষকের তদারকির অভাব, সপ্তম মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির অভাব, অষ্টম দৈহিক শাস্তি প্রদানের ব্যবস্থা, নবম লেখাপড়ায় সমন্বয়ের অভাব, দশম বিশ্ববিদ্যালয়ের অভাব, একাদশ সর্বাঙ্গীন বিকাশে অবহেলা এবং দ্বাদশ মৌখিক পদ্ধতির উপযোগিতার অভাব। মূল পাঠ কন্টিনিউড। 12. মৌখিক পদ্ধতির উপযোগিতার অভাব। ইসলামীয় শিক্ষা ব্যবস্থায় জ্ঞান বিকাশের ক্ষেত্রে মৌখিক পদ্ধতি সব ক্ষেত্রে উপযোগী হতো না। প্রশ্ন 4. মধ্যযুগে ভারতের নারী শিক্ষা কেমন ছিল সে সম্পর্কে সংক্ষেপে লেখো। হেডিং: মধ্যযুগে ভারতের নারী শিক্ষা। গোঁড়া মুসলমানগণ নারী শিক্ষাকে সমাজের পক্ষে হানিকর বলে মনে করলেও মধ্যযুগের মুসলমান শাসকরা এবং মনীষীগণ নারী শিক্ষার উপর গুরুত্ব দিতেন। ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদও নারী শিক্ষাকে আবশ্যিক বলে উল্লেখ করেছেন, কিন্তু পরবর্তীকালে পর্দা প্রথার প্রচলন হওয়ায় নারী শিক্ষা অনেকখানি সংকুচিত হয়। মধ্যযুগে নারী শিক্ষা প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করা হলো। 1. অন্দরমহলে শিক্ষা। মধ্যযুগে নারী শিক্ষার বিকাশের জন্য বিশেষ কোনো বিদ্যালয় ছিল না। এমনকি সাধারণ বিদ্যালয়েও নারীদের শিক্ষার জন্য কোনো ব্যবস্থা ছিল না। বেশিরভাগ ক্ষেত্রে অন্দরমহলের মধ্যে মেয়েদের পঠন পাঠন করতে হতো। তারা ঘরে বসেই কোরআনের সূরা আবৃত্তি করত। সে যুগের হিন্দু জমিদার ও অভিজাত সম্প্রদায়ের লোকেরা নিজের গৃহেই কন্যা সন্তানের শিক্ষার ব্যবস্থা করতেন। 2. শিক্ষক। মধ্যযুগে উচ্চবংশের মেয়েদের অন্দরমহলে শিক্ষার জন্য উলেমা এবং চারুকলা শিক্ষার জন্য ওস্তাদ নিয়োগ করা হতো। রাজপরিবারে মহিলাদের জন্য শিক্ষিকা নিয়োগ করা হতো। ঐতিহাসিকদের মতে সুলতান গিয়াসউদ্দিন হারেমের মহিলাদের শিক্ষার জন্য শিক্ষিকা নিয়োগ করেছিলেন। পেজ 136। 3. পৃথক নারী শিক্ষালয় স্থাপন। মধ্যযুগে কোনো কোনো সম্রাট স্ত্রী শিক্ষা প্রসারের জন্য জেনানা বিদ্যালয় অর্থাৎ পৃথক নারী শিক্ষালয় স্থাপন করেন। ফতেপুর সিক্রিতে সম্রাট আকবর
স্ত্রী শিক্ষার জন্য অন্তঃপুরে মাদ্রাসা স্থাপন করেন। শিক্ষিতা মহিলাগণ সেখানে কাব্য সাহিত্য ও কলা শিল্পের চর্চা করতেন। নিচে একটি চার্টের সাহায্যে মধ্যযুগে ভারতের নারী শিক্ষাকে তুলে ধরা হয়েছে। একটি বৃত্তাকার ক্ষেত্রে লেখা রয়েছে মধ্যযুগে ভারতের নারী শিক্ষা। এই নারী শিক্ষার গুরুত্বপূর্ণ বিষয়গুলি বৃত্তাকারে ছোট ছোট গোল ক্ষেত্রের মধ্যে লিখে সাজানো হয়েছে। প্রথমটি হল অন্দরমহলে শিক্ষা, দ্বিতীয় শিক্ষক, তৃতীয় পৃথক নারী শিক্ষালয় স্থাপন, চতুর্থ বিদুষী নারী ও পঞ্চম নারী শিক্ষার অধোগতি। মূল পাঠ কন্টিনিউড। 4. বিদুষী নারী। মধ্যযুগে বেশ কয়েকজন বিদুষী নারীর কথা জানা যায় যারা সাহিত্য চর্চা করতেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন ফতেমা, হামিদা, সোফিয়া, সুলতানা রাজিয়া, বাবর কন্যা গুলবদন বেগম, শাহজাহান কন্যা জাহানারা বেগম। এছাড়া মধ্যযুগে কয়েকজন বিদুষী হিন্দু নারীরও সন্ধান পাওয়া যায়। এদের মধ্যে রানী দুর্গাবতী ও মীরাবাই খুবই প্রসিদ্ধ ছিলেন। 5. নারী শিক্ষার অধোগতি। মুঘল সাম্রাজ্যের পতনের সাথে সাথে নারী শিক্ষার বিকাশ বাধাপ্রাপ্ত হয়। ইসলামিক অনুশাসনে হিন্দু ধর্ম ও সমাজ রক্ষণশীলতার আবরণে আচ্ছাদিত হয়ে পড়ে। ফলে হিন্দু নারীদের শিক্ষাও সংকুচিত হয়। কেবল কিছু সংখ্যক বিত্তবান ও অভিজাত পরিবারে নারী শিক্ষার ক্ষীণ ধারা অব্যাহত থাকে। প্রশ্ন 5. মধ্যযুগে হিন্দু শিক্ষা কেমন ছিল সে সম্পর্কে সংক্ষেপে লেখো। হেডিং: মধ্যযুগে হিন্দু শিক্ষা। মধ্যযুগে মুসলিম শাসিত ভারতে হিন্দু শিক্ষা ব্যবস্থা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা থেকে বঞ্চিত হলেও সাধারণ মানুষ প্রাচীন ভারতের ঐতিহ্যসম্পন্ন ওই শিক্ষাকে ত্যাগ করেনি। রাজকোষ থেকে আর্থিক সাহায্য না পেলেও ধনী ব্যক্তিবর্গের সাহায্যে এবং তীর্থক্ষেত্রগুলিতে পুণ্যার্থীদের প্রদেয় অর্থে প্রাচীন হিন্দু শিক্ষা ব্যবস্থা নিজ বৈশিষ্ট্য নিয়েই টিকে ছিল। ধর্মীয় কারণে মধ্যযুগে ওই হিন্দু শিক্ষা কিছুটা রক্ষণশীল ও সংকীর্ণ হয়ে পড়লেও তার লক্ষ্য, পাঠ্যক্রম, পদ্ধতি ইত্যাদির ব্যাপারে সে তার প্রাচীন ঐতিহ্যকে অনেকখানি বজায় রাখতে সমর্থ হয়েছিল। এখানে মধ্যযুগীয় হিন্দু শিক্ষার কয়েকটি দিক সংক্ষেপে আলোচনা করা হলো। 1. হিন্দু শিক্ষার প্রতিষ্ঠান। মধ্যযুগে বেশিরভাগ সময়ে মুসলিম শাসকদের আনুকূল্য ও সাহায্য থেকে নিদারুণভাবে বঞ্চিত হয়েও প্রাচীন হিন্দু শিক্ষাকেন্দ্রগুলি তাদের অস্তিত্ব বজায় রাখতে পেরেছিল। কাশী, কাঞ্চি, মিথিলা, নবদ্বীপ প্রভৃতি তীর্থস্থানে ও নগরে হিন্দুদের শিক্ষার জন্য বহু সংখ্যক টোল ও চতুষ্পাঠী গড়ে উঠেছিল। এছাড়া হিন্দু ও জৈন মন্দিরগুলির নিকটবর্তী স্থানে প্রাথমিক শিক্ষার জন্য বেশ কিছু পাঠশালা স্থাপিত হয়েছিল। 2. শিক্ষক। শিশুদের শিক্ষাদানের জন্য পাঠশালায় মন্দিরের পুরোহিত অথবা অন্য কোনো ব্যক্তি শিক্ষকের কাজ করতেন। বড় বড় নগরে বা জনপদে জনসাধারণের উদ্যোগে ও দাক্ষিণ্যে যেসব পাঠশালা গড়ে উঠেছিল সেগুলিতে ব্রাহ্মণ পণ্ডিতগণ পাঠদানের কাজ করতেন। 3. শিক্ষা সংক্রান্ত ব্যয়। রাজা, জমিদার বা অন্য কোনো ধনী ব্যক্তির দানের দ্বারা হিন্দু শিক্ষা প্রতিষ্ঠানগুলির ব্যয় নির্বাহ হতো। 4. শিক্ষার সুযোগ। ব্রাহ্মণ পণ্ডিত পরিচালিত পাঠশালায় শূদ্র ছাড়া অন্য সব বর্ণের হিন্দুরা তাদের শিশুদের সেখানে পাঠানোর সুযোগ পেতেন, তবে বৌদ্ধরা তাদের পাঠশালায় সকল বর্ণের ছাত্রকে স্থান দিতেন। 5. পাঠশালার পাঠ্যক্রম ও শিক্ষাদান পদ্ধতি। পাঠশালাগুলিতে ভাষা, সাহিত্য, ধর্মশাস্ত্র, প্রাথমিক গণিত প্রভৃতি বিষয়ে শিক্ষা দেওয়া হতো। মূলত আবৃত্তির মাধ্যমে পাঠদানের বিষয়টি সম্পাদন করা হতো। নিচে একটি চার্টের সাহায্যে মধ্যযুগে হিন্দু শিক্ষা বৈশিষ্ট্যগুলি তুলে ধরা হয়েছে। একটি বৃত্তাকার ক্ষেত্রের কেন্দ্রে লেখা রয়েছে মধ্যযুগে হিন্দু শিক্ষা। এটিকে কেন্দ্র করে বৃত্তাকারে
ছোট ছোট গোল বৃত্তের মধ্যে বৈশিষ্ট্যগুলি লিখে দেখানো হয়েছে। প্রথমটি হিন্দু শিক্ষার প্রতিষ্ঠান, দ্বিতীয় শিক্ষক, তৃতীয় শিক্ষা সংক্রান্ত ব্যয়, চতুর্থ শিক্ষার সুযোগ, পঞ্চম পাঠশালার পাঠ্যক্রম ও শিক্ষাদান পদ্ধতি, ষষ্ঠ উচ্চশিক্ষার ব্যবস্থা, সপ্তম শিক্ষার্থীদের মূল্যায়ন ও উপাধি প্রদান। মূল পাঠ কন্টিনিউড। 6. উচ্চশিক্ষার ব্যবস্থা। প্রাথমিক শিক্ষার পাশাপাশি সে যুগে উচ্চতর শিক্ষার ব্যবস্থাও ছিল। টোল, চতুষ্পাঠী ও সংঘগুলিতে উচ্চতর শিক্ষা দেওয়া হতো। সাধারণত বিজ্ঞান, জ্যোতিষ, গণিত, জ্যোতির্বিদ্যা, শারীরতত্ত্ব, চিকিৎসাশাস্ত্র প্রভৃতি বিষয়ে শিক্ষাদান করা হতো। সাধারণ উচ্চশিক্ষায় ব্যাকরণ, দর্শন, কাব্য, ছন্দ প্রভৃতি বিষয়ে শিক্ষাদানের ব্যবস্থা ছিল। উচ্চশিক্ষার মাধ্যম ছিল সংস্কৃত ভাষা। 7. শিক্ষার্থীদের মূল্যায়ন ও উপাধি প্রদান। গুরুরা শিক্ষার্থীদের পাঠে সন্তুষ্ট হলে ব্যক্তিগত পরীক্ষার মাধ্যমেই শিক্ষার্থীর পাঠ সাঙ্গ হয়েছে বলে ঘোষণা করতেন। শিক্ষার্থীরা নিজেদের প্রতিভার উপযুক্ত প্রমাণ দিতে পারলে গুরু বা শিক্ষকরা তাদের বিভিন্ন ধরনের উপাধিতে ভূষিত করতেন। পেজ 137। এই উপাধিগুলি হল উপাধ্যায়, সার্বভৌম, মহামহোপাধ্যায়, দ্বিবেদী, ত্রিবেদী ইত্যাদি। দ্বিবেদী দয়বফলা রস্যি বয়েকার দয় দীর্ঘী। ত্রিবেদী তয়রফলা রস্যি বয়েকার দয় দীর্ঘী।